ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। ইজিপি এবং টেন্ডার কনসালটেন্টের আজকের পর্বে আমরা শিখব যে পিপিআর 2025-এর আলোকে এলটিএম টেন্ডারের পরিবর্তন সমূহ, অর্থাৎ পিপিআর 2008 এবং পিপিআর 2025-এর মধ্যে এলটিএম টেন্ডারের যে সকল পরিবর্ধন বা সংশোধনী এসেছে সেগুলা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। তো প্রথমেই আমরা দেখি যে এলটিএম টেন্ডার কি। এলটিএম টেন্ডারের পূর্ণরূপ হচ্ছে লিমিটেড টেন্ডারিং মেথড, যার বাংলা নাম হচ্ছে সীমিত দরপত্র পদ্ধতি। এই সীমিতটা শুধুমাত্র ওই দপ্তরে যে সকল ঠিকাদার এনলিস্টমেন্ট থাকবে তাদের জন্যই প্রযোজ্য হবে। যে সকল ঠিকাদার এনলিস্টমেন্ট থাকবে না নির্দিষ্ট ক্রয়কারীর দপ্তরে, সেই ক্রয়কারীর অধীনে কোনো এলটিএম টেন্ডারে কোনো ঠিকাদার অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ এলটিএম টেন্ডারে অংশগ্রহণ করার পূর্ব শর্ত হচ্ছে এনলিস্টমেন্ট থাকতে হবে। এখন আমরা এলটিএম এর প্রয়োগ ক্ষেত্রটা দেখি যে পিপিআর 2025-এর আলোকে আমরা কোন কোন ক্ষেত্রে এলটিএম টেন্ডারটা প্রয়োগ করা যাবে। তো পিপিআর 2025-এর বিধি 80 এর উপবিধি 1-এ এলটিএম টেন্ডারের প্রয়োগ ক্ষেত্র বলা হয়েছে। এখানে ক থেকে উম পর্যন্ত মোট 5টি বিস্তারিতভাবে এলটিএম টেন্ডারের প্রয়োগ ক্ষেত্র আলোচনা করা হয়েছে। তো আমরা যদি এই 5টি প্রয়োগ ক্ষেত্র সারসংক্ষেপ এক নজরে দেখে নিই, তাহলে বিষয়টা হয় যে ক নাম্বার প্রয়োগ ক্ষেত্র পণ্য, কার্য বা ভৌত সেবা সীমিত সংখ্যক যোগ্যতা সম্পন্ন ইকোনমিক অপারেটরের নিকট প্রাপ্তিসাধ্য। অর্থাৎ যে সকল পণ্য, কার্য বা সেবা সীমিত সংখ্যক প্রতিষ্ঠান বা সীমিত সংখ্যক ব্যক্তির নিকটেই অ্যাভেলেবল বা পাওয়া যায়, সেই ক্ষেত্রে এলটিএম টেন্ডার প্রয়োগ করা যাবে। এবং ইমার্জেন্সি বা জরুরি কোনো কাজে এলটিএম টেন্ডার প্রয়োগ করা যাবে। রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর উদ্দেশ্যে যে সকল নীতি আছে সেগুলোর ক্ষেত্রেও এলটিএম টেন্ডার প্রয়োগ করা যাবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারের ক্ষেত্রেও এলটিএম টেন্ডার প্রয়োগযোগ্য। এবং তফসিল 2-এর মূল্য সীমার মধ্যে কার্য বা পণ্যের ক্ষেত্রে এলটিএম টেন্ডার প্রয়োগ করা যায়। তো এখন আমরা তফসিল 2-এর মূল্য সীমাটা দেখে নিই। তফসিল 2-এর মূল্য সীমা হচ্ছে যদি কাজ হয় অর্থাৎ ওয়ার্কস এর ক্ষেত্রে 5 কোটি টাকা পর্যন্ত এলটিএম টেন্ডার প্রয়োগ করা যাবে, যেটা পিপিআর 2008-এ ছিল 3 কোটি টাকা। এবং পণ্যের ক্ষেত্রে 50 লক্ষ টাকা পর্যন্ত এলটিএম টেন্ডার প্রয়োগ করা যায়। এছাড়াও এলটিএম টেন্ডার অর্থাৎ পিপিআর 2025-এ এলটিএম টেন্ডারের আওতায় একটা নতুন সংযোজন হলো সামাজিক ক্রয় অর্থাৎ সোশ্যাল প্রকিউরমেন্ট। তো এই সামাজিক ক্রয়ের মধ্যে বলা হয়েছে টেকসই সরকারি ক্রয়ের সামাজিক উপাদানের অন্তর্ভুক্তি নিশ্চিতকল্পে একজন ক্রয়কারী পরিচালন খাতে তাহার বার্ষিক বাজেটের 25% পরিমাণের বিপরীতে অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র প্রতিষ্ঠান, ওম্যান ওন্ড এন্টারপ্রাইজ, যে সকল প্রতিষ্ঠানের মালিক হচ্ছে ওম্যান, এবং নতুন প্রতিষ্ঠান, এই 3 ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সীমিত রাখা যায় এই সামাজিক ক্রয়টা। এবং সেই লক্ষ্যে সংশ্লিষ্ট ক্রয়কারী কর্তৃক সম্ভাব্য দরদাতাগণের তালিকাভুক্তিকালে সামাজিক ক্রয় ক্যাটাগরির শিরোনামে পৃথক তালিকা সংরক্ষণ করিতে পারিবে। যদি সামাজিক ক্রয়ের আন্ডারে ক্রয় করতে হয় তাহলে অবশ্যই এনলিস্টমেন্টের সময় সামাজিক ক্রয় ক্যাটাগরির অধীনে এই 3 ধরনের প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করতে হবে। এখন অতি ক্ষুদ্র বা ক্ষুদ্র প্রতিষ্ঠান, তারপরে ওম্যান ওন্ড এন্টারপ্রাইজ এবং নিউ এন্টারপ্রাইজ, এইগুলার ক্রাইটেরিয়াটা কি এবং সামাজিক ক্রয়ের বিস্তারিত বিষয় আমরা আগামী পর্বে শিখব ইনশাআল্লাহ। এখন আমরা দেখব যে পিপিআর 2025-এ এলটিএম টেন্ডারের অ্যাভাব অথবা লেস কত আমরা করতে পারি। তো এ সম্পর্কে বলা হয়েছে বিধি 80 এর উপবিধি 2-এ বলা হচ্ছে যে এখানে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ যে ক থেকে উম পর্যন্ত 5টি উল্লেখ ছিল, তো তার মধ্যে ঘ নাম্বার ব্যতীত বাকি 4টিতে এই মূল্য সীমা প্রযোজ্য না। শুধুমাত্র দফা ঘ অর্থাৎ মূল্য সীমার ক্ষেত্রে এই লেস এবং অ্যাভাব প্রযোজ্য। তো দফা ঘতে বলা হচ্ছে যে দফা ঘ এর অধীন অভ্যন্তরীণ কার্যক্রয়ের ক্ষেত্রে কোনো দরপত্রদাতা কর্তৃক দাপ্তরিক প্রাপ্যলিত মূল্য হইতে শতকরা 5 ভাগের অধিক কম বা অধিক বেশি দর উদ্ধৃত করা হলে উক্ত দরপত্র বাতিল বলিয়া গণ্য হবে। অর্থাৎ এলটিএম শুধুমাত্র অভ্যন্তরীণ ক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ার্কস এর জন্য
অর্থাৎ যে লেস দিতে হবে তার পরিমাণ হলো ±5%, যেটা পিপিআর 2008-এ ±5%ই ছিল, এবং পিপিআর 25-এ এলটিএম ওয়ার্ক স্ট্যান্ডার্ডের লেস অ্যান্ড অ্যাভাব হচ্ছে +-5%। এর উপরে দর কোড করলে তাহলে সেই ঠিকাদার নন রেসপন্সিভ বলে গণ্য হবে। পিপিআর 2025-এ এলটিএম টেন্ডারের ক্ষেত্রে বিধি 80 উপবিধি 5-এ বলা হচ্ছে যে এলটিএম টেন্ডারের কার্য সম্পাদন জামানত বা পারফরম্যান্স সিকিউরিটি প্রদান বাধ্যতামূলক হইবে না। অর্থাৎ আগে পিপিআর 2008-এ যে কোনো কাজের ক্ষেত্রেই পারফরম্যান্স সিকিউরিটি বাধ্যতামূলক ছিল। তো এই পিপিআর 2025-এ এলটিএম টেন্ডারের ক্ষেত্রে কার্য সম্পাদন জামানতের পরিমাণটা বাধ্যতামূলক করা হয়নি। তবে দরপত্র জামানত এবং চুক্তির বিপরীতে অনুমিত রক্ষণযোগ্য অর্থকর্তনের বিষয়ে এই বিধিমালার অর্থাৎ এই পিপিআর এর যে সকল বিধি আছে সবগুলাই প্রযোজ্য হবে। আমরা আগামী পর্ব সমূহে দরপত্র জামানত বা হচ্ছে অনুমিত রক্ষণযোগ্য অর্থকর্তন এই বিষয়গুলা নিয়ে বিস্তারিত আলাপ করব ইনশাল্লাহ। আবার এলটিএম টেন্ডারের ক্ষেত্রে বিধি 81 উপবিধি 2-এ বলা হয়েছে যে তালিকাটা করা হবে এনলিস্টমেন্ট, সেটা সবসময় হালনাগাদকৃত থাকতে হবে। অর্থাৎ এলটিএম টেন্ডার প্রয়োগের ক্ষেত্রে ঠিকাদারদের এনলিস্টমেন্ট থাকতে হবে এবং এনলিস্টমেন্ট তালিকাটি হালনাগাদ করতে হবে। এখন অনেক দপ্তরই হচ্ছে এলটিএম টেন্ডার করেন যে সকল দপ্তরে এনলিস্টমেন্টের কোনো প্রক্রিয়া হয় না। তো সেই সকল দপ্তরের টেন্ডারে অংশগ্রহণ করতে গিয়ে করণীয় কি বা সেই ক্ষেত্রে করণীয় কি হবে? পিপিআর 2025-এর বিধি 81 উপবিধি 4 এক্ষেত্রে আমাদের বলছে সম্ভাব্য ইকোনমিক অপারেটরগণের হালনাগাদকৃত তালিকা সংরক্ষণ করে না এমন ক্রয়কারী অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রয়কারী কর্তৃক সংরক্ষিত অথবা এতদুদ্দেশ্যে বিপিপি এর ওয়েবসাইটে প্রকাশিত ইকোনমিক অপারেটরগণের তালিকা ব্যবহার করিতে পারিবে। যেমন আপনারা অনেক সময়ই উপজেলা প্রকৌশলী দপ্তরে এলটিএম টেন্ডারে অংশগ্রহণ করেন। তো উপজেলা প্রকৌশলী কিন্তু কোনো এনলিস্টমেন্ট উপজেলা প্রকৌশলী দপ্তরে কিন্তু কোনো এনলিস্টমেন্ট করা হয় না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের এলজিডিতে যে সকল এনলিস্টমেন্ট হয় সেগুলা অনুযায়ী উপজেলা প্রকৌশলী টেন্ডার করেন। ব্যাপারটা আসলে এরকম। এখন আমরা দেখব যে পিপিআর 2025-এ এলটিএম টেন্ডার সাবমিশনের সময়টা কত, দাখিলের সময়। তো পিপিআর 2025-এর বিধি 80-এর উপবিধি 1-এর দফা ক থেকে উম পর্যন্ত আমাদের যে 5টি প্রয়োগ ক্ষেত্র বলা হয়েছে, তো সেখানে আসলে 5টি প্রয়োগ ক্ষেত্রের জন্য দরপত্র সাবমিশনের সময় আলাদা আলাদা। কিন্তু আমরা শুধুমাত্র বিধি 80-এর 1-এর ঘ অর্থাৎ উপবিধি 1 দফা ঘ অনুযায়ী টেন্ডারে অংশগ্রহণ করব, এজন্য আমরা এটাই দেখি। তো বিধি 80-এর উপবিধি 1 দফা ঘ অনুসরণের ক্ষেত্রে স্বাভাবিক ক্ষেত্রে ন্যূনতম 10 দিন সাবমিশনের সময় থাকবে। অর্থাৎ যে কোনো টেন্ডার যদি মূল্য সীমার মধ্যে করা হয়ে থাকে বাকি 4টি ক্ষেত্র ব্যতীত, তাহলে স্বাভাবিক সাবমিশন সময় হবে হচ্ছে 10 দিন। এখন এলটিএম টেন্ডার সম্পর্কে প্রায় প্রশ্ন করছেন যে পিপিআর 2025-এ এলটিএম টেন্ডারে কোনো এক্সপিরিয়েন্স হচ্ছে কিনা বা এক্সপিরিয়েন্স হওয়ার কোনো বিধান আছে কিনা। তো আমরা এখন দেখি যে অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা এলটিএম টেন্ডারের ক্ষেত্রে। তো পিপিআর 2025-এর বিধি 65 উপবিধি 6-এ বলা হচ্ছে সীমিত দরপত্র পদ্ধতির আওতায় 5 কোটি টাকা পর্যন্ত অভ্যন্তরীণ কার্যক্রয়ের ক্ষেত্রে ব্যক্তির যোগ্যতা নির্ধারণে অতীতে সম্পাদিত ক্রয় কার্যের অভিজ্ঞতার প্রয়োজন হবে না। অর্থাৎ পিপিআর 2025-এর বিধি 65-এর উপবিধি 6 অনুযায়ী এলটিএম টেন্ডার ওয়ার্কসের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। তো পিপিআর 2025-এর আলোকে এবং এসএলটি ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এই ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্ট চ্যানেলে বিগত পর্বে শিখেছি কিভাবে এসএলটি ক্যালকুলেশন করতে হয়। তো সেই পিপিআর 2025-এর আলোকে এবং এসএলটি ক্যালকুলেশনের মাধ্যমে যদি আপনারা সঠিকভাবে টেন্ডার সাবমিশন করতে চান অথবা টেন্ডার সাবমিশন শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ইজিপি অ্যান্ড টেন্ডার কনসালটেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।